আজকে আমাদের আলোচনার বিষয় যে আমাদের রোদে তো বেরোতেই হবে, কিন্তু আমাদের ত্বক পুড়বে না বা স্যানটান হবে না কিভাবে। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক প্রফেসর ডক্টর সন্দীপন ধরকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল কেয়ারে আরো একবার আসার জন্য অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। আজকে দর্শক বন্ধুদের কাছে যেটা নিয়ে কথা বলতে চাইবো সেটা হচ্ছে যে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল মানে আমরা জানি যে প্রচন্ড সানট্যান প্রত্যেকের হচ্ছে। তো চেহারার তো স্যার পরিবর্তন হয়, এটা তো একটা খুব সমস্যা যে কালো হয়ে যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি আরো কিছু কিছু সমস্যা হয়। কিন্তু স্যার প্রথমে যেটা বুঝবো যে সানট্যান যে আমার হয়েছে, ত্বক কালো হয়ে যাচ্ছে মানেই কি সানট্যান, এটা বুঝবো কি? আমরা যখন রোদ্দুরে বেরোই, রোদ্দুরের মধ্যে 3-4টে কম্পোনেন্ট আছে। কি কি কম্পোনেন্ট? একটা হচ্ছে ভিজিবল লাইট, মানে যেটা আমরা দেখতে পাই আলো হিসাবে। একটা হচ্ছে আমরা রোদ্দুরে গরমকালে যখন বেরোই, আমাদের গায়ে কিছুক্ষণ বাদেই জ্বালা করতে শুরু করে বলে আমরা তখন কোনো ছায়া বা শেড খুঁজে বেড়াই, সেখানে দাঁড়ানোর চেষ্টা করি বা ছাতা নিয়ে যাই। সেটা হচ্ছে মূলত ইনফ্রারেড রে দিয়ে, যেটা স্কিনকে বার্ন করে। আর যেটা হচ্ছে খুব নিঃশব্দে স্কিনের ক্ষতি করে, মানে আমরা বলি সাইলেন্ট কিলার, সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট। আল্ট্রাভায়োলেট লাইট কিন্তু স্কিনে কোনো ধরনের রিয়াকশন বোঝার মতো করে না, যে আপনার চুলকাবে, জ্বালা করবে বা অস্বস্তি হবে। যে এই যে সমস্তগুলো হয়, সেটা হয় কিন্তু ইনফ্রারেড রের জন্য, যেটা কিন্তু আল্ট্রাভায়োলেট রের থেকে অনেক বেশি কম ক্ষতিকারক, মানে ক্ষতিকারক নয় বললেই চলে। কিন্তু যেটা নিঃশব্দে আমাদের ক্ষতি করে বা সাইলেন্ট কিলার, সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট। এখন এই সানট্যান ব্যাপারটা কিন্তু আল্ট্রাভায়োলেট লাইটের জন্যই হয়। এই আল্ট্রাভায়োলেট লাইট দীর্ঘক্ষণ ধরে আমাদের স্কিনে দিনের পর দিন লাগতে থাকলে, এবং আমরা যদি কোনো ধরনের এই আল্ট্রাভায়োলেট লাইট থেকে প্রোটেকশন না নিই, তাহলে কিভাবে প্রোটেকশন, সেটা আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই। তাহলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, কিছুদিন বাদে দেখা যায় যে স্কিনের যেগুলো আমাদের খোলা অংশ আছে, অর্থাৎ মুখ, গলা, তারপরে হাতের যারা ফুল স্লিভ কাপড় জামা পরেন উপরের অংশে, তাদের মূলত হচ্ছে হাতের রিস্ট থেকে শুরু করে, যারা হাফ স্লিভ পরেন তাদের কনুই থেকে শুরু করে, ত্বকের রংটা একটু কালচে হয়ে গেছে, যেটা খুব অবভিয়াস হয়ে যায় যখন তারা বাড়ি গিয়ে জামা কাপড় ছাড়েন এবং দেখতে পান যে যে অংশটা জামা কাপড় দিয়ে ঢাকা ছিল সেটা আর যেটা খোলা ছিল তার মধ্যে একটা ডিস্টিংক্ট ডিফারেন্স আছে, এবং একটা ক্লিয়ার কাট লাইন রয়েছে, যে একটা হচ্ছে অনেক লাইট কালার, মানে আমরা যেটা ফিল করি আমরা খুব ফর্সা সেই জায়গাটা, আর একটা জায়গায় হচ্ছে আমরা বেশ কালো হয়ে গেছি। এই যে বেশ কালো হয়ে গেছি যে ফিলিংটা, এটাই হচ্ছে সানট্যান বেসিক্যালি। একদম। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে শুধু কি আমাদের এই যে আল্ট্রাভায়োলেট রে কথা আপনি বললেন, শুধু কি রোদে বেরোলেই এটা হয়, না অন্য কোনো আলো থেকেও এটা হতে পারে? এটা সাংঘাতিক ভালো একটা প্রশ্ন। তো আমি যেটা বলবো যে আমি প্রতিনিয়তই আমার পেশেন্টদেরকে এটাই বলি যে একটা জিনিস মনে রাখবেন, যে আমরা যে সানস্ক্রিন ইউজ করি, অ্যাকচুয়ালি কিন্তু এটার নাম পরিবর্তন হয়ে আল্ট্রাভায়োলেট স্ক্রিন হওয়া উচিত। মানে মূলত আমরা রেটাকে আটকাতে চাই, বা অতি বেগুনি রশ্মিকে আটকাতে চাই। এখন অতি বেগুনি রশ্মি কিন্তু এমন একটা জিনিস যেটা শুধু বাইরে গেলে এক্সপোজ হচ্ছে তা না, আপনি কিন্তু ঘরের মধ্যে থাকলেও আপনার জানলা দিয়ে, কাঁচ দিয়ে যে সমস্ত আলো আর ঢুকছে, তাদের মধ্যেও কিন্তু আল্ট্রাভায়োলেট লাইট আছে। যারা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ ধরে কাজ করছেন, অল্প মাত্রায় হলেও তাদের মধ্যে আল্ট্রাভায়োলেট লাইট আছে। আজকালকার দিনে বাচ্চারা যে সবসময় মোবাইল নিয়ে, বাচ্চা বড় সবাই মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মোবাইল থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছে, তার মধ্যেও খুব অল্প মাত্রায় হলেও আল্ট্রাভায়োলেট লাইট আছে। সুতরাং আল্ট্রাভায়োলেট, এই যে আমাদের যে এলইডি ল্যাম্প গুলো, আজকালকার যে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, আগেকার দিনে টিউব লাইট গুলো অলমোস্ট মিউজিয়ামে ঢোকার মতো হয়ে গেছে, কিন্তু এখন সব জায়গায় এলইডি। এলইডি তে কিন্তু আল্ট্রাভায়োলেট লাইট আছে, আছে। এতে টিউবলাইটও আছে, কিন্তু ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পে অলমোস্ট নেই, মানে যেগুলোকে বাল্ব বলা হতো আগেকার দিনে, ইয়েলো। তো আল্ট্রাভায়োলেট লাইটে কিন্তু অনেক সোর্স আছে, আপনি যেটা জিজ্ঞেস করলেন। স্যার তাহলে যেটা প্রধান প্রশ্ন, তাহলে আমরা বাঁচবো কিভাবে?
মানে আমরা সবার আগে চলে আসি যে প্রতিরোধ করব কিভাবে এই ট্যানটাকে, তার জন্য আমাদের কি করতে হবে? বেঁচে তো আছি আমরা। মানে রোদ্দুরের ট্যান থেকে বাঁচবো কি করে? এক্স্যাক্টলি। তো ঘটনা হচ্ছে যে কিভাবে বাঁচবো, আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে বাইরে যখন বেরোবো, আমাদের কিছু এক্সট্রা প্রতিরোধক নিতে হবে, প্রোটেকশন নিতে হবে আমাদের। প্রথমেই আমি আসি যে ছাতার ব্যবহারটা আমাদের মনে হয় গ্র্যাজুয়ালি এটা এক্সটিংক্ট হয়ে আসছে। যত মোবাইলের সিম বাড়ছে নাম্বার, 2G 3G 4G 5G, আমার মনে হয় কিছু কিছু জিনিস তত বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ছাতার ব্যবহার। ছাতা ব্যবহার করলে আমি দেখেছি ইয়াং ছেলে মেয়েদের মধ্যে ধারণা যে বুড়ো মানুষ বা আগেকার দিনের মানুষ এরকম, বাট ছাতার মতো এত উপযোগী একটা সানস্ক্রিন কিন্তু নেই। কেউ যদি ব্যবহার করতে পারেন নিয়ম করে, মেন প্রবলেমটা হচ্ছে অ্যাটলিস্ট আমি দেখেছি আমার জন্য ছাতা আমি ওয়ান্স ইন এ হোয়াইল যেহেতু ব্যবহার করতে হয়, কখনো বৃষ্টি টিষ্টি হলে বিভিন্ন বিদেশে গিয়েও ওই ছাতাটা নিয়ে গেলে ফেলে রেখে আসার চান্স 99%। মানে মনে করে আনাটাই একটা সবচেয়ে বড় সমস্যা ছাতার, প্র্যাকটিক্যাল প্রবলেম। তো ছাতা ব্যবহার করতে পারলে সেটা খুব ভালো সানস্ক্রিন। আর না করতে পারলে ব্রড ব্রিমড হ্যাট, এটা আমরা বলি। ব্রড ব্রিমড হ্যাটটা কিরকম না, ওই টিপিক্যাল যে আমাদের সামনে ক্যাপের সামনেটা একটু থাকে, ওটা কিন্তু ব্রড ব্রিমড হ্যাট নয়। ব্রড ব্রিমড হ্যাট হলো যে আম্পায়াররা ক্রিকেটারে যেটা পড়ে থাকেন, একটা বিশাল বড় একটা রিম, রাইট, যেটা ম্যাকানাস গোল্ডে ইয়ে পড়েছিলেন, হ্যাঁ, আমাদের গ্রেগরি পেট পড়েছিলেন। তো সেই আমি ওটাই আমার দেখা প্রথম আর কি ব্রড ব্রিমড হ্যাট আর কি আমার নিজের জীবনে, ওই জন্য আমি ওটাই উদাহরণ দিই সব জায়গায়। তো ওইটাকে বলে ব্রড ব্রিমড হ্যাট। ওটা আমাদের অনেকটা প্রোটেকশন দেয় সানলাইটটা ডাইরেক্টলি বডির উপর আসার থেকে, কারণ ওটা অনেকটা ব্রড হয় ওটা, ওই জন্য ব্রড ব্রিমড হ্যাট বলা হয়। এটা একটা। আর এছাড়া হচ্ছে আমাদের ফুল স্লিভ জামা পরতে হবে যতটা সম্ভব গ্রীষ্মকালে, প্রেফারেবলি হোয়াইট কালার। কেননা হোয়াইট তো আমরা জানি আলোকে রিফ্লেক্ট করে, ব্ল্যাক হলে অ্যাবজর্ব করে আরো বেশি গরম লাগবে। আর তারপরে আসে অবভিয়াসলি আসে সানস্ক্রিনের কথা। তো সানস্ক্রিন ছাড়াও যেগুলো ইন্টারনাল সানস্ক্রিন হিসেবে ব্যবহার করা হয় বা ভাবা হয়, আমাদের কিছু খাদ্য বস্তু আছে যেগুলো আমাদের আলট্রাভায়োলেট লাইটের এগেনস্টে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। যেমন প্রচুর পরিমাণে গ্রিন শাকসবজি, গ্রিন ভেজিটেবলস, তারপর ফল, ফ্রুটস, এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণে জল, ফলের রস, এগুলো কিন্তু বাড়িতে বানানো ফলের রস, অবভিয়াসলি রাস্তায় কাটা ফলের রস নয়। এগুলো খেলেও কিন্তু আমাদের স্কিনকে অনেক প্রোটেকশন পাওয়া যায়। ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, এইগুলো কিন্তু আমাদের ইন্টারনাল সানস্ক্রিন। আর এগুলোকে অ্যান্টি অক্সিডেন্টও বলা হয়। এরকম অ্যান্টি অক্সিডেন্ট মানে খাদ্যদ্রব্যই আছে, ফল মূল শাকসবজিতেও আছে। আবার কিছু ওষুধ আছে, এইগুলোরই ট্যাবলেট পাওয়া যায়, যেগুলো আমরা কিছু কিছু রোগের ক্ষেত্রে দিয়ে থাকি। কিছু কিছু মানুষ যারা সানলাইটের জন্য সিভিয়ার, যাদের অ্যালার্জি হচ্ছে, এগুলোকে বলা হয় ফটোডার্মাটাইটিস, তাদের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি। তো এই হলো প্রোটেকশন। আচ্ছা স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সানস্ক্রিনের কথা আমরা যেহেতু বলছি যে স্যার অনেকের আছে অয়েলি স্কিন, ভীষণ ঘাম হয়, আর গরমকালে এমনি ঘাম হয়, তাহলে স্যার তারা যে সানস্ক্রিন ব্যবহার করবে তার জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ এই জিনিসগুলো নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছেন। এই ফিল্ডে যারা কাজ করেন, যে যাদের স্কিন অয়েলি তাদের জন্য বিশেষ ধরনের সানস্ক্রিন, যেটা শুধু নট অনলি অ্যাজ এ সানস্ক্রিন কাজ করবে, সেটা একটা কম্প্যাক্টের মতো কাজ করবে, যে তার অয়েলি ব্যাপারটাকে ড্রাই করে দিয়ে স্কিনটাকে দেখতে ভালো লাগবে, এবং তাতে তার ব্রণও হবে না। এই ব্রণ না হওয়ার ব্যাপারটাকে আমরা আমাদের মানে যে ডার্মাটোলজি সাবজেক্ট তার পরিভাষায় বলি অ্যান্টি কমেডোজেনিক। কমেডোন মানে হচ্ছে যে ব্রণর ছোট্ট যে প্রথম সূত্রপাত, সেটাকে বলা হয় কমেডোন। তো এনিথিং হুইচ ডাজ নট অ্যালাউ দ্য কমেডোন ফর্মেশন, সেটাকেই বলা হয় অ্যান্টি কমেডোজেনিক। এবং বাজারে ব্যবহৃত অধিকাংশ জিনিস যেগুলো অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা, ফার্মাসিউটিক্যাল কোম্পানির দ্বারা পরীক্ষিত নয়, তাদের অনেকগুলোই কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি করে প্রমোট করা হয়, সেগুলো কিন্তু কমেডোজেনিক হিসেবে দেখা গেছে যখন তাদেরকে প্রপার রিসার্চ প্রসিডিওরের মধ্যে ফেলা হয়েছে। সেই জন্য এখন যেগুলো মূলত ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা একটা প্রপার ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে মানুষের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানসম্মতভাবে জিনিসটাকে
বাজারে অ্যাভেলেবল করেছেন বা মার্কেটিং করেছেন, তাদের প্রোডাক্টগুলো অনেক বেশি সুরক্ষিত এবং সেগুলো ইউজ করা অনেক বেশি সেফ। এবং এই ধরনের সানস্ক্রিন যাদের স্কিন অয়েলি, সেরকম বেশ কিছু সানস্ক্রিন আছে যাদের অয়েলি স্কিনটাকেও টেক কেয়ার করবে, আবার সানস্ক্রিন হিসাবেও কাজ করবে। স্যার আরেকটা হচ্ছে যে অনেকে খুব তাড়াতাড়ি এই সানটান থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক রকম ঘরোয়া প্যাক এবং কখনো কখনো বাজার থেকেও কিছু কিছু প্যাক কিনে লাগান, সেটা কতটা ভালো বা খারাপ? একদমই করা উচিত নয়, একদমই করা উচিত নয়। কারণ ইনফ্যাক্ট সান ট্যান নিয়ে কেউ যদি খুব সিভিয়ার সান ট্যান নিয়ে আমাদের কাছে আসেন, দুটো ব্যাপার হয়। একটা হচ্ছে যে অনেকে আসেন আমাদের কাছে অ্যাকিউট সান বার্ন নিয়ে, মানে পুরীর সমুদ্রের ধারে গেছেন এই মে জুন মাসে, নিয়ে এলেন এমন কিছু করছিলেন কাণ্ড কারখানা, যার জন্য মানে এমন কিছু মুখে লাগিয়ে ফাগিয়েছিলেন, সকল বাড়ির ওই হলুদ লেবু টেবু এসব লাগিয়ে মোটামুটি এক্সপেরিমেন্ট করছিলেন। তাতে হয়েছে কিনা যেগুলো ওগুলো ম্যাক্সিমাম অ্যাসিড বা অ্যালকালি জাতীয় জিনিস, তো স্কিনটা পুরো পুড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের স্টেরয়েড জাতীয় ক্রিম দিতে হয় 7-10 দিনের জন্য। এটা হলো সানবার্ন। আর একটা হচ্ছে যাদের অ্যাকিউট সান ট্যান হয়েছে, এটাকে বলে অ্যাকিউট সান ট্যান। আর দুটো ব্যাপার আছে সান ট্যানিং এর, একটা হচ্ছে অ্যাকিউট পিগমেন্টেশন আর একটা হচ্ছে ডিলেড পিগমেন্টেশন ডার্কেনিং। একটা হচ্ছে সানলাইট থেকে, ওই পুরী থেকে আমি ফিরলাম বা আমি দার্জিলিং থেকে ফিরলাম, আমাদের মনে রাখতে হবে দুটো জায়গাতেই কিন্তু আল্ট্রাভায়োলেট লাইট প্রচন্ড ভাবে আমাদের স্কিনের উপরে আসে। একটা হচ্ছে সমুদ্র তটে, যেখানে বালি থেকে রিফ্লেক্টেড আলো চলে আসছে, আর একটা হচ্ছে পাহাড়ে, মূলত হচ্ছে বরফ থেকে, যেগুলো স্নো ক্যাপড হিলস, যেমন দার্জিলিং গেলে কাঞ্চনজঙ্ঘা থেকে হিউজ পরিমাণ। ওই জন্য দেখবেন যারা মাউন্টেনিয়ার্স তারা কিন্তু চোখে গগলস পরেন। গগলস পরার 2-3টে কারণ আছে। একটা হচ্ছে মানে স্নো স্টর্ম থেকে চোখকে বাঁচানো যখন বরফ তুষার ঝড় ওঠে, বা মেইন কারণটা কিন্তু হচ্ছে প্রচন্ড সানলাইটে অনেকের কিন্তু চোখ নষ্ট হয়ে গেছিল আগেকার দিনে যখন এসব ছিল না। তো সেই জন্য ওই সমস্ত জায়গায় গেলে, পাহাড়ে গেলে, পাহাড়ি এরিয়াতে গেলে এক্সট্রা এসপিএফ ওয়ালা সানস্ক্রিন ইউজ করতে হয় এবং এক্সট্রা প্রোটেকশন নিতে হয়, সেটা প্রিভেনশন। কিন্তু ট্যানিং যদি একবার হয়ে যায়, তাকে জবরদস্তি তোলার চেষ্টা করা উচিত নয়। কারণ জবরদস্তি তুলতে গেলে যে সমস্ত সাবস্টেন্স গুলো ইউজ করতে হবে, তারা ত্বকের পক্ষে কিন্তু ক্ষতিকারক অধিকাংশটাই, সেটা ঘরোয়াই হোক বা কোনো কেমিক্যালই হোক। আমাদের অনেক কেমিক্যাল আছে, কিন্তু আমরা কখনো সেগুলো অ্যাডভাইস করি না। আমাদের মনে রাখতে হবে নর্মালি আমাদের এপিডার্মাল টার্নওভার বলে একটা জিনিস আছে, অর্থাৎ আমাদের ত্বকের যে নিচের লেয়ার, বেজাল লেয়ার, সেটা আস্তে আস্তে বেজাল লেয়ার থেকে স্ট্র্যাটাম স্পাইনোসাম এলো, স্ট্র্যাটাম স্পাইনোসাম থেকে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম এলো, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম থেকে স্ট্র্যাটাম কর্নিয়াম, অর্থাৎ একদম ত্বকের উপরিভাগ। এই যে সময়টা লাগে, এটার একটা নির্দিষ্ট সময় আছে, মোটামুটি ভাবে 17 থেকে 45 দিনের মধ্যে, অ্যাভারেজ হচ্ছে 28 ডেজের মতো, অর্থাৎ ঠিক মহিলাদের মেনস্ট্রুয়েশনের মতো আর কি। ঠিক অ্যাপ্রক্সিমেটলি এভরি 28 ডে কিন্তু আমরা ত্বক কিন্তু চেঞ্জ করছি, অর্থাৎ আমরা সবাই কিন্তু বহুরূপী। ঠিক আছে? তো ত্বকের এই যে চেঞ্জটা হয়, আপনি দেখবেন না যে যত কড়া রঙই কেউ দোলে লাগাক বা হোলিতে লাগাক, সেটা কিন্তু পার্মানেন্টলি থাকে না, সেটা কিন্তু উঠে যায়। তাই তার কারণটা হলো, কারণ নিচের ত্বকের লেয়ারটা উঠে উঠে আস্তে আস্তে উপর দিয়ে একসময় আপনার থেকে খসে পড়ে যায়। তোমাদের কি দরকার জবরদস্তি থেকে তোলার চেষ্টা করা, তাদের তো ক্ষতি হবে। স্যার আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে যেহেতু এই সানট্যান হয় যখন প্রচন্ড পরিমাণে, ত্বকটা না খুব শুকনো হয়ে যায়। যেহেতু যদিও আমাদের ঘাম হয়, আমরা বুঝতে পারি না, আমাদের মনে হয় উপর থেকে হয়তো তৈলাক্ত, কিন্তু দেখা যাচ্ছে যে ত্বকটার মধ্যে একটা ড্রাইনেস আমরা কখনো কখনো ফিল করি। তাহলে এর সাথে কি ড্রাইনেসের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেই জন্য আজকাল যে সমস্ত সানস্ক্রিন গুলো মার্কেটে এসছে বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যারা রিসার্চ করে দেখেছে যে এই সানস্ক্রিন গুলোতে অ্যাকচুয়ালি এই যে এসপিএফ কথাটা, মানে স্পেসিফিক প্রোটেকশন ফ্যাক্টর, স্পেসিফিক প্রোটেকশন ফ্যাক্টরটা হলো যে আমাদের ত্বককে আল্ট্রাভায়োলেট লাইট থেকে কতটা প্রোটেকশন দিতে পারছে। একটা ছোট বাচ্চার ক্ষেত্রে, 15-16 বছরের বাচ্চার ক্ষেত্রে এসপিএফ 30 মতো হলেই যথেষ্ট। একটা অ্যাডাল্টের ক্ষেত্রে 50 পর্যন্ত যথেষ্ট, তার বেশি দরকার নেই। কিন্তু এবার কেউ যদি সমুদ্রের ধারে বা পাহাড়ের উপরে যান, তার ক্ষেত্রে 80 বা 100 এসপিএফ হচ্ছে প্রয়োজন। এবার যত এসপিএফ বাড়বে, তত কিন্তু এই সানস্ক্রিনের ঘনত্বটা বাড়ে।
তাতে ময়েশ্চারাইজিং এফেক্টটাও বাড়ে। হুম। কিন্তু এসপিএফ যত কমের দিকে হয় তাতে সানস্ক্রিনের মধ্যে ময়েশ্চারাইজিং ফ্যাক্টর তো অত থাকে না। সেক্ষেত্রে আমরা বলি যে একটা ময়েশ্চারাইজার হালকা লাগিয়ে নিয়ে তারপরে সানস্ক্রিন লাগাতে, বা আজকাল কিছু সানস্ক্রিন এসছে যার মধ্যে একটু ময়েশ্চারাইজার এজ এন ইনগ্রেডিয়েন্ট এমন ভাবে মেশানো আছে যে যেটা ত্বককে তৈলাক্তও করবে না, অথচ ড্রাইনেসকেও টেক কেয়ার করবে, অথচ সানস্ক্রিন হিসেবেও কাজ করবে। মানে ট্রিপল অ্যাকশন আর কি বেসিক্যালি। ঠিক আছে। একদম। স্যার লাস্টলি যেটা বলবো যে স্বভাবতই এই সময় আপনার কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছেন, তার কারণ হচ্ছে যেহেতু প্রত্যেককে রোদে বেরোতে হবে, তাই রোদে বেরোবার আগে তারা কি ধরনের সাবধানতা অবলম্বন করবে, একদম 2-3টে পয়েন্ট যদি খুব ছোট করে বলে দেন। প্রথমে হচ্ছে যে নিজের ত্বককে বাঁচানোর জন্য যেগুলো বললাম আমরা, ফুল স্লিভ কাপড় পরবেন, যতটা সম্ভব পোশাক পরিচ্ছদ দিয়ে ত্বককে ঢেকে রাখবেন, আর অযথা রোদ্দুরের মধ্যে ঘোরাঘুরি করবেন না। যদি সম্ভব হয় ছাতা ব্যবহার করবেন বা হ্যাট ব্যবহার করতে পারেন, আর প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খাবেন, টাইম টু টাইম প্রচুর জল খাবেন, আর সানস্ক্রিনের ব্যবহার অবশ্যই করবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, সানস্ক্রিন অনেকে ব্যবহার করেন ভুলভাবে। সানস্ক্রিন ব্যবহার করেন হয়তো একবার সকালে লাগালেন, আরেকবার লাগালেনই না, কি একবার লাগালেন সন্ধ্যের দিকে, এটা কোনো করে লাভ নেই। আইডিয়ালি সানস্ক্রিন কিন্তু এভরি 2 আওয়ার্স লাগানোর কথা। আপনি গুগল করে দেখবেন, গুগলে লেখা আছে সানস্ক্রিন শুড বি অ্যাপ্লাইড এভরি 2 আওয়ার্স। অ্যাকচুয়ালি কারেক্ট কথা, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয়তো সম্ভব হয় না। বাট অ্যাটলিস্ট সারাদিনের মধ্যে যদি আপনি বাইরে থাকেন, আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন, সারাদিনে মিনিমাম 4-5 বার, আর যারা ইনডোরে আছেন সারাদিনে মিনিমাম 2 থেকে 3 বার নিজের পক্ষে লাগানো উচিত। অনেক ধন্যবাদ স্যার আপনার এই গুরুত্বপূর্ণ মতামতের জন্য।